আজকে আমি 34তম লেখা পড়তেছি পার্ট, অর্থাৎ আমার গ্রন্থের 34তম অংশ আমি পড়তেছি। শুরু করলাম। আমাদের এলাকার ফুটবল মাঠ প্রতিদিনে ফুটবল খেলা হয়। পাশের আদিবাসী পাড়ার ছেলেদের সঙ্গে প্রায় দিনই হার জিতের বাজি রেখে খেলা শুরু হয়। সেই 1976 সালের কথা। এক বিকেলে মাঠে ফুটবল খেলা চলাকালীন একটা হেলিকপ্টার এসে আমাদের ফুটবল মাঠের উপরে চতুর্দিকে চক্কর দিতে থাকে এবং কপ্টার থেকে নিচে লিফলেট ফেলা হয়। নীল ধরনের ছোট ছোট লিফলেট ফেলে কপ্টারটি অদৃশ্য হয়ে যায়। আমি একটা লিফলেট কুড়িয়ে নিয়ে পড়তে শুরু করি। লিফলেটটির নিচে তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের নাম লেখা। স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। লিফলেটে সৎ এবং শিক্ষিত যুবকদের নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানানো হয়েছে। খেলা শেষ হলো, সবার হাতে হাতে সেই জিয়ার লিফলেট। ছেলেরা বরাবরই শুরু করলো, যেই ইলেকশন দাঁড়াক না কেন, কোনো কৃষ্ণপুরের ইউনিয়নের যেই ইলেকশন দাঁড়াক না কেন, কৃষ্ণপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানই জিতবে, কারণ চেয়ারম্যান সাহেবের 1,500 বিঘা জমির মালিক, বর্গা আছে প্রায় 1200 বিঘা। গরিব মানুষজনের মধ্যে 2 বিঘা করে জমি বর্গা দেওয়া আছে। বর্গাদারেরা যদি 2টি করেও ভোট দেয় তাহলে বর্তমান চেয়ারম্যান 25 থেকে 2600 ভোট পাবে এবং চেয়ারম্যান নির্বাচিত হতে হবে নিশ্চিত। এই চেয়ারম্যান নাম হলো অভিরুদ্দিন চৌধুরী। সম্পর্কে আমার নিকট আত্মীয় এবং সম্পর্কে নানা হন। প্রায় 30 বছর ধরে একটানা চেয়ারম্যান। আমি জিয়াউর রহমানের লিফলেটটা রেখে দিলাম। দিন 4 পরের কথা। আমাদের পারিবারিক চিকিৎসক এবং বাবার বন্ধু ডক্টর পূর্ণচন্দ্র দাস, আব্দুল মজিদ সহ আরও 7-8 জন অপরিচিত ব্যক্তি আমাদের বাড়ি এলেন। ডাক্তার কাকু আমাকে তাদের সঙ্গে পরিচয় করে দিলেন। এই ছেলেই সিরাজ ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেছে। অপরিচিত লোকজনের কেউ কেউ বললেন, তোমার দাদুর জানাজায় আমরা শরীক হয়েছিলাম। শুধু আমরাই নয়, ইউনিয়নের প্রায় সবাই তোমাকে কৃষ্ণপুরের চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। তুমি তো বাবা এখানে থাকো না। তোমার বাবা এলাকার নামকরা রেশন ডিলার ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন, কিন্তু অল্প বয়সেই তিনি চির বিদায় নিয়ে চলে গেছেন। সেদিন সেই অপরিচিত লোকজন বাবার কথা বলে আমাকে দুর্বল করে ফেলেছিল। তারা সবাই বললেন, তুমি কি ভোটার হয়েছ? আমি বললাম হ্যাঁ, এবারে আমি প্রথম ভোট দিতে পারবো। তখন ডাক্তার পূর্ণ কাকু বললেন, আমরা ইউনিয়নের সব নেতারা তোমাকে আগামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী করতে চাই। ইনশাআল্লাহ তুমি চেয়ারম্যান হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে চেয়ারম্যান করব। শুরুতে আমি তাদের কথা শুনে অসম্ভব রকম রেগে গিয়েছিলাম। আমাকে নিয়ে আপনাদের এই ভাবনা হলো কিভাবে? MA পাস করেছি, একবারও তো আমার চাকরির বিষয়ে কথা বললেন না। আপনারা এইরকম প্রস্তাব নিয়ে আর কোনোদিন এখানে আসবেন না। তাদের কড়া কড়া কথা বলার পর ভাবলাম, ওভাবে তো না বললেই পারতাম। আমার মধ্যে অনুতাপের সৃষ্টি হলো। কাল বিলম্ব না করে তাদের কাছে ক্ষমা চেয়ে বলি, আমি এবারই প্রথম ভোটার হয়েছি। তাছাড়া নির্বাচনের বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। বর্তমান চেয়ারম্যান আমার নিকট আত্মীয় এবং বাবার একান্ত বন্ধু। তার বিরোধিতা করা আমার পক্ষে সম্ভব হবে না। তারা বাবার নানা সততার কথা উদ্ধৃতি দিয়ে বিদায় নিলেন। চেয়ারম্যান নির্বাচন করার প্রস্তাব নিয়ে যেদিন ডাক্তার পূর্ণ কাকুর সঙ্গে আরও যারা এসেছিলেন তাদের মধ্যে ছিলেন কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি সাদাত হোসেন, ওমর ফারুক, হবিবুর রহমান, মানাসী গ্রামের আজিরুদ্দিন, ক্ষিতীশচন্দ্র মণ্ডল, প্রাক্তন ইউপি সদস্য ফজলুর রহমান ওরফে ইদু মণ্ডল, সুবরাসুর গ্রামের শাহাজুদ্দিন চৌধুরী এবং অভিরুদ্দিন চৌধুরীর আপন জামাতা আবুল কাসেম চৌধুরী এবং আমার মামা ইব্রাহিম চৌধুরী, কোটল গ্রামের আব্দুল মজিদ ও
নামকরা লোক এবং নামকরা মানুষ, অত্যন্ত জোতজমা এবং তাদের অনেক কিছু আছে। তার নাম হচ্ছে গজেন্দ্র মাহাতো। এরা সবাই আমাকে বিশেষভাবে অনুরোধ করেন। আমি নির্বাচনে না করার সিদ্ধান্তে অটল রইলাম। এভাবে সপ্তাহখানেক কেটে গেল। একদিন বৈঠকখানে বসে আছি, সঙ্গে আরও দুই একজন ছিল। আর ছিলেন সুবরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, নাম হচ্ছে শামসুদ্দিন সাহেব, এবং আমার ফুফাতো ভাই হাবিলুদ্দিন, আমার প্রতিবেশী ইসমাইল হোসেন। এমন সময় প্রায় 150 লোক বৈঠকখানে এসে হাজির হলেন। আমি তাদের বসার কথা চিন্তা করতে তারা বললেন, বসতে হবে না বাবা, আমরা দাঁড়িয়ে তোমার সঙ্গে দু চারটা কথা বলবো। বুঝতে বাকি রইল না তারা কেন এসেছেন। পরে শুনেছি আমার অজান্তে শামসুদ মাস্টার সাহেব বিভিন্ন জনের সঙ্গে আগে থেকেই কথা বলে আমাকে চেয়ারম্যান পদে প্রার্থী হতে রাজি করানোর জন্যই তাদের নিয়ে এসেছেন। আগত লোকজনের মধ্যে বিস্কুট চা পরিবেশনের পর বললাম, ছোটবেলা থেকে গ্রামের বাইরে থাকি, সবাইকে আমি তো চিনি না, কি করতে পারি আপনাদের জন্য। ইতিমধ্যে গ্রামে আরও কিছু লোক এসে হাজির হলেন। সবার এক কথায়, ইউনিয়নের অধিকাংশ মানুষ চায় তুমি চেয়ারম্যান ইলেকশন করো। বর্গাদার আর টাকার জোরে প্রায় 30 বছর হলো অফিরউদ্দিন চৌধুরীর চেয়ারম্যান। আমরা পরিবর্তন চাই। লোকজন কথাগুলো একের পর এক বলে যাচ্ছিলেন। তাদের কথা শুনে আমি কিছুটা নরম হয়ে বলি, দেখুন আমার পরিবার আছে, গ্রামের মণ্ডল মাতব্বর আছে, আমার বন্ধুবান্ধব আছে, সবার সঙ্গে কথা বলে দেখি, তাদের সম্মতি প্রয়োজনও আছে। আগত লোকজনকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলাম। আমার প্রথম কন্যা মুন্নি আমার অজান্তা আমার ননির পুতুল, সারাক্ষণ দেহ মন জুড়ে থাকে। আমার মুন্নিকে বারবার বুকে জড়িয়ে ইচ্ছে করে। এমন এক মনের অবস্থায় স্ত্রী বা শ্বশুরবাড়ির কাউকে কিছু না জানিয়ে মুন্নিকে এক নজর দেখতে টাঙ্গাইল গেলাম। তখনকার দিনে, অর্থাৎ স্বাধীনতার পরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ বড় সম্মানের। প্রায় 25-20 হাজার গণমানুষের প্রতিনিধি, 5 বছর এলাকার উন্নয়নের কাজ করা যাবে, আর কাজের সূত্রেই পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচয় হবে। হয়তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গেও দেখা হতে পারে। সে সময় ইউনিয়ন পরিষদের পদ বেশ শক্তিশালী ছিল। এমপিরা শুধু পার্লামেন্টে আইন প্রণয়ন করতেন, আর সরকার মাঠ পর্যায়ে প্রশাসন, বিশেষ করে মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক, সচিবদের নিয়ে সমন্বয় করে গ্রামীণ জনপদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতেন। ইউনিয়নের চেয়ারম্যানের অধীনে একজন সচিব সহ 8 জন চৌকিদার বা গ্রাম পুলিশ ছিল। এছাড়া ওয়ার্ড ভিত্তিক মেম্বার বা সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদের কমিটি ছিল। চেয়ারম্যানেরা সার্বিক কাজের তত্ত্বাবধান করতেন। ইউনিয়ন এলাকার রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ, সুপেয় পানির জন্য গ্রামে গ্রামে নলকূপ স্থাপন, পয় নিষ্কাশন, স্কুল কলেজের উন্নয়ন ইত্যাদি নানা ধরনের কাজের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ছিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপর। এসব বুঝিয়ে বললাম স্ত্রীকে, আবার এটাও বললাম 5 বছর নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে সরকারি চাকরির চেষ্টা করব। আমার স্ত্রী সব কিছু জেনে শুনে আমাকে চেয়ারম্যান নির্বাচন করার জন্য সম্মতি দিল। তবে বিষয়টি আমার শ্বশুর বাড়ি অথবা বাড়ির অন্য কারো কাছে শেয়ার না করার জন্য তাকে অনুরোধ করলাম। সপ্তাহখানেক শ্বশুর বাড়ি অবস্থানের পর স্ত্রী ও কন্যাকে নিয়ে গ্রামের বাড়ি আমায়পুকুরে চলে আসলাম। মুন্নি আসার পর আসলে আমি তো সর্দি কাশ। মুন্নি আসার পর আমার বাড়ি যেন চাঁদের আলোয় জ্যোৎস্নাময় হয়ে উঠল। মুন্নিকে কোলে নিয়ে সবাই আহ্লাদে আটখানা। আমি পরিবার নিয়ে বাড়িতে যাওয়ার পর শামপুর থেকে মাও বাড়িতে এলেন। মা খুব খুশি। একমাত্র ছেলের ঘরের প্রথম নাতনি দেখে মায়ের আনন্দ যেন আর ধরে না। দেশের বাড়ি আসা মাত্র এলাকার লোকজন আমাকে ঘিরে ধরল। তাদের ধারণা আমি নাকি চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্মতি দিয়েছি, কিন্তু বাস্তবটা ছিল ভিন্ন। আমি বিষয়টা বিবেচনা করার আশ্বাস দিয়েছিলাম মাত্র। আমার গ্রামে আসার খবর বিদ্যুৎ গতিতে সারা ইউনিয়নে ছড়িয়ে পড়ল।
দিন দিন বাড়িতে লোক সমাগম বাড়তে থাকলো। সব মানুষের এক কথা, আমরা আপনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমাদের গ্রামের পূর্বে বিশাল আদিবাসী পাড়া, সে কথা আগেও বলেছি। 1002 পরিবারে বসবাস, গরিব খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি। দু একটি পরিবার সম্পদশালী। এমন দেখেছি এই দরিদ্র মানুষজন একদিন তাদের রুটি রুজির দিন মজুরির কথা চিন্তা বাদ দিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতো। আমি প্রতি সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন দিকে নির্বাচনে দাঁড়ানোর পাকা সিদ্ধান্ত নিলাম। তখন নির্বাচনের মাত্র 3 মাস বাকি। এই অবস্থায় এক উটকো বিবাদ দেখা দিল। আমার একান্ত বন্ধু এবং নিকট আত্মীয় আহমদ, তারও ইচ্ছা চেয়ারম্যান পদের প্রার্থী হওয়ার। এমন সংবাদ এলাকায় বেশ চাউর হয়েছিল। প্রতিদিন আমার দুই বন্ধুর সঙ্গে দেখা হয়, কিন্তু প্রার্থী হওয়া নিয়ে আমরা দুইজনেই নীরব। তবে আহমদের প্রার্থী হওয়া নিয়ে তার পরিবারে গুঞ্জন ছিল। আমার কানও এইসব কথা আসছিল। মনে মনে ভাবতাম, সে যদি ইলেকশন করে তাহলে আমি করব না, সেক্ষেত্রে চাকরির সন্ধানে বেরিয়ে পড়ব। সরি। তবে আমাদের সিদ্ধান্ত তার দাদা মোবারক হোসেন মণ্ডলের কাছ থেকে আসতে হবে। মণ্ডল সাহেব অত্যন্ত বিচক্ষণ মানুষ। আমার দাদু বেঁচে থাকলে আমারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত তিনিই দিতেন। কিন্তু আমার কপাল মন্দ, 2 মাস হলো দাদু মারা গেছেন। তবে এটা ঠিক যে দাদু বেঁচে থাকলে আমাকে কোনো ক্রমে প্রার্থী হতে দিতেন না। অবশ্য আমিও সবসময় ভাবতাম, প্রায় গ্রাম ছেড়ে স্ত্রী কন্যা নিয়ে ঢাকায় থাকাই শ্রেয়। স্ত্রী কন্যার জন্য থাকার একটা ভালো পরিবেশ দরকার। ঢাকায় থাকলে ভাইরাদের সমকক্ষ না হলেও তাদের সঙ্গে মেলামেশা বা নিয়মিত চলাফেরার মতো সুবিধা তো অন্তত থাকতো, কিন্তু উপায় ছিল না। দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ডামাডোল বাজতে শুরু করেছে। দেখতে দেখতে নির্বাচনের দিন তারিখ ঘনিয়ে এলো। আমার জীবনের প্রথম এই নির্বাচনটি ছিল বাংলাদেশ ইউনিয়ন পরিষদের সবচাইতে আলোচিত, উৎসাহ উদ্দীপনার নির্বাচন। এবারই প্রথম দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়। জনগণ দীর্ঘদিন ধরে এই নির্বাচন উৎসব উপভোগ করে। দিন রাত মিছিল মিটিং করে জনগণের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। যথাসময়ে আমি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করি। প্রতীক হিসাবে ছাতা মার্কা পাই। প্রতীকটি ভালো লাগে আমার, কারণ ছাতা বাঙালি জীবনে একটি নিত্য অনুষঙ্গ। ভরা বর্ষা প্রচণ্ড দাবদাহের সময় এই ছাতা আমাদের যথাক্রমে বৃষ্টি ও প্রখর রোদের তাপ থেকে সুরক্ষা দেয়। গ্রামগঞ্জে তখন মাইকের প্রচলন ছিল না। প্রচারণার যা কিছু সবই ছিল পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করা। আমরা 15-20 জন করে একটি দলে বিভক্ত হই। পায়ে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করি। নির্বাচনী প্রচারে যখনই যে গ্রামে গিয়েছি ওই সব গ্রামের মানুষকে, ছেলে মেয়ে, বুড়া বুড়ি আর বাচ্চাদের দেখেছি, তারা অধীর আগ্রহে বসে আছে আমাকে এক নজর দেখার জন্য। আমি দিন রাত মিলে প্রায় 10-12টি গ্রামে নির্বাচনী প্রচারে যেতাম। ব্যক্তিত্ব এবং পারিবারিক পরিচয় জেনে ইউনিয়নবাসী আমাকে তাদের যোগ্য প্রতিনিধি হিসাবে বেছে নিতে ভুল করবেন না, এ কথা একদম নিশ্চিত হয়ে গিয়েছিলাম। অবস্থা দৃষ্টে মনে হলো আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ ভোটারের সমর্থন পাব। আমার ছাতা থাকবে সবার মাথার উপরে, সবার শীর্ষে। আমাদের ইউনিয়নে মোট 33টি গ্রাম, ভোটার সংখ্যা 6,904 জন, প্রার্থী মাত্র 2 জন, আমি এবং বর্তমান চেয়ারম্যান ও অভিরুদ্দিন চৌধুরী, যিনি সম্পর্কে আমার নানা হন, সেটা তো আগেই বললাম। সারা দেশে সেই ইউপি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছিল, কোনো রিগিং বা কারচুপি নেই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে যাকে খুশি তাকে ভোট দিয়েছে। আমার প্রিয় ছাতা মার্কা বিপুল ভোটে বিজয়ী হয়। ভোট গণনার পর দেখা গেল আমি সর্বাধিক ভোট পেয়েছি 4,307, আর অভিরুদ্দিন চৌধুরী পেয়েছেন, অর্থাৎ আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 328 ভোট। এই বিপুল ভোটের ব্যবধান। সেই সময় আমি বাংলাদেশের প্রথম নির্বাচিত কম বয়সী চেয়ারম্যান। আমার স্ত্রী তার বাবার কাছে আমার চেয়ারম্যান হওয়ার খবর জানিয়ে দেয়।
খবর শুনে আমার শ্বশুর খুশি হয়েছিলেন কিনা জানি না, তবে তিনি চিঠির কোনো উত্তর দেননি। আমি ভোটের পরের দিন সকালে 7টায় আমার প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান জনাব অভিরুদ্দিন সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাই। তার বাড়িতে তখন শখানেক লোক উপস্থিত ছিল। তাকে খবর দেওয়ার পর তিনি তৎক্ষণাৎ তার বৈঠকখানায় এসে আমাকে জড়িয়ে ধরেন। উপস্থিত লোকজনের কেউ কেউ চোখের পানি মুছছেন। পরাজিত হওয়ার বেদনাক্লিষ্ট মনে চেয়ারম্যান সাহেব তখন আমাকে বসতে বললেন, অশ্রু সজল নয়নে বললেন, ভাইয়া, তোর বাবা আমার একান্ত বন্ধু ছিলেন। আমি তাকে বিয়ে করিয়েছিলাম। তোর বাবা সিরাজও আমার পাত্রী দেখে বিয়ে করিয়েছিল। আমরা বালুরঘাটের একই স্কুলে, একই ক্লাসে এবং একই হোস্টেলে ছিলাম দীর্ঘদিন। মোনায়েম খাঁ আমাদের ওই সরকারি স্কুলের প্রধান শিক্ষক এবং হোস্টেল সুপার। পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। তোর দাদা এবং আমার বাবা একসঙ্গে বালুরঘাটে আমাদের দেখতে আসতো। তুই চেয়ারম্যান হয়েছিস, আমি যার পর না খুশি হয়েছি। তোর জন্য দোয়া থাকবে আমার। কিন্তু কি ভুল করছিস ভাই, তুই পরে জানবি যখন আমি থাকবো না। যারা তোকে আমার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে তারা তোর ভালো চায়নি, তোর সর্বনাশ করেছে। এই শাহাদাত হাজি, ওমর সরকার আর পূর্ণ ডাক্তার, তারা আমার সঙ্গে বারবার ইলেকশন করেও জিততে পারেনি। এরা তোর সহজ সরল মনকে ধোকা দিয়ে তোর সর্বনাশ করেছে ভাই। তোকে তোর দাদু বড় চাকরিজীবী হিসাবে দেখতে চেয়েছিল, কত আদর যত্ন করে তোকে মানুষ করেছে। তিনি বেঁচে থাকলে কোনো দিনই তাদের স্বার্থ হাসিল হতো না। তবে তুই ঠিক মতো দায়িত্ব পালন করিস, আমি তোকে এই দোয়াই করি ভাই। আমি সব রকম সাহায্য সহযোগিতা করব। সাবেক চেয়ারম্যান অভিরুদ্দিন নানার কথাগুলো আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে চিরদিন। এই কথাই যখন বারবার আমার মনে হয়েছিল, ওই বয়সে আমার চেয়ারম্যান হওয়াটা আমার অরাজনৈতিক জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বেশি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য তৎকালীন স্থানীয় সরকার সচিব মহোদয় আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। আমাদের থানার 11টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা মিষ্টি সহ আমার বাড়িতে এসেও আমাকে অভিনন্দন জানিয়ে গেলেন। সবারই এক কথা, অভিরুদ্দিন চৌধুরীর সঙ্গে তুমি বাচ্চা ছেলে কিভাবে জিতলে। তিনি 1030 বছর ধরে চেয়ারম্যান ছিলেন। তারপর পতিনতলা থানার মধ্যে সম্পদশালী ধনাঢ্য ব্যক্তি, যার ঘরে হাতি ঘোড়া আছে, তার 5000 মণ ধান বছরে তিনি পান। তাছাড়া তার আছে রাইস মিল। আমরা সবাই আশ্চর্য হই। এই 1800 বিঘা জমির মালিক এই জীবনে প্রথম ভোটার হয়ে তোমার জেতাটা বাংলাদেশের নির্বাচনে ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে। চেয়ারম্যান হিসেবে শপথের আগে আমি এলাকার গরিব প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি খাস জমি বরাদ্দের একটি তালিকা করে রেখেছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অর্থাৎ আমি যখন থাইল্যান্ডে যাই তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন সাহেবের অত্যন্ত দক্ষতার সাথে নামমাত্র মূল্যে গরিব মানুষ ও প্রান্তিক কৃষকদের প্রত্যেকের 1 একর করে খাস জমি বরাদ্দ বা পত্তন দেওয়ার কাজটি সম্পূর্ণ করেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পরিষদ কার্যালয় পেয়েছিলাম আসবাবপত্রের মধ্যে মাত্র 2টি চেয়ার, 2টি বেঞ্চ, 2টি টেবিল আর 1টি চৌকি। আমি যখন থাইল্যান্ড থেকে ফিরেই 40টি চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার, সদস্যের জন্য একটি আলাদা কক্ষ, 14টি আরও চেয়ার সহ বড় একটি টেবিলের ব্যবস্থা করেছিলাম। তখনকার দিনে আমাদের থানায় কৃষ্ণপুর ইউনিয়নের মতো আর কোনো ইউনিয়নে এত সাজানো গোছানো ছিল না। এছাড়া ইউনিয়নবাসীর সমস্যা সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য অথবা সচিবের মাধ্যমে লিখিতভাবে আমাকে অবহিত করার নিয়ম চালু করেছিলাম। পরিষদের সদস্যগণ সবাই বয়সে প্রবীণ এবং চেয়ারম্যান হিসেবে আমি নবীন এবং সব কম বয়সী। সদস্যগণের মধ্যে অবস্থাশালী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন অনেকেই। আমার আমলের সদস্যের মধ্যে 5 জন ছাড়া আর সবাই মারা গেছেন। বেঁচে আছেন হাফিজউদ্দিন, শুভেন্দু দাস, ওসমান আলী, সারা বানু ও আমার স্ত্রী। আমি 1976 হইতে 1984 সাল পর্যন্ত কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কোনোদিনই কোনো সদস্যের সঙ্গে আমার মতের অমিল হয়নি। জমি জমা সংক্রান্ত বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন পরিষদ সদস্য হাফিজউদ্দিন সাহেব। তার সাহায্য নিয়ে আমি
জমি জমা সংক্রান্ত বিরোধ মীমাংসা করতাম। ঘুষ দুর্নীতি আমাকে এবং আমার কোনো সদস্যকে স্পর্শ করতে পারেনি।